হ্যালো বন্ধুরা, কেমন আছো? ইউনাইটেড কিংডমের স্কটল্যান্ডের রাস্তায় এখন আপনারাও আছেন কিন্তু আমাদের সাথেই। আমি দেবাঞ্জন, আমার স্টোরি ইন স্টিল চ্যানেলে আপনাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছি স্কটল্যান্ডে। এবার এই ট্রিপ টু ইউনাইটেড কিংডমের 7ম পর্ব। দারুণ এক প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমরা ডুবে আছি। আমরা স্কটল্যান্ডের ইনভারনেসের নিকটস্থ গ্রামে হিল হেভেন বেড অ্যান্ড ব্রেকফাস্টে ছিলাম। সেখানে ডুবেছিলাম স্কটল্যান্ডের গ্রাম, হাইল্যান্ডের উঁচু নিচু ভূপ্রকৃতির সৌন্দর্য, মাঠ জোড়া সবুজ আর ফেরার পালের দৃশ্যে। সেখান থেকে নেসির বাড়ি লক নেসে স্তব্ধ করে দেওয়ার মতো সৌন্দর্য। এরপর রোপওয়ে করে উঠে গেছিলাম নেভিস বেস ক্যাম্পে। বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে ফেরার সময় এলাম লোকাবেড়ে লক লিনহের পাড়ে। কোন লকটার সৌন্দর্য বেশি বলুন তো? মাথা খারাপ করার মতো সৌন্দর্য। এক একটা লক দেখছি আর ভাবছি কার সৌন্দর্য বেশি, লক লোমন্ড না নেস না লিনহে। অসম্ভব সুন্দর প্রত্যেকটি লক। এর পরের দিন হোটেল থেকে বাসে করে গিয়েছিলাম ফোর্থ নদীর ওপরে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ফোর্থ ব্রিজের কাছে। কি গঠন শৈলী, কি অদ্ভুত নির্মাণ। এরপর রিভার ক্রুজে করে দীর্ঘক্ষণ ঘুরে বেড়ালাম, ঢেউয়ে ঢেউয়ে দুললাম ফোর্থ নদীর বুকে। দেখলাম ফোর্থ নদীর দুপারের প্রাচীন শহর, দুর্গ, ক্যাথেড্রাল আর বিশাল সেতুগুলির অপরিসীম সৌন্দর্য। আমার চ্যানেলে যারা প্রথমবার এসেছেন তাদেরকে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্টোরি ইন স্টিল পরিবারের একজন সদস্য হবার জন্য। তার সাথেই বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিন, যাতে প্রত্যেকটি নতুন ভ্রমণ গল্প নিয়ে আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। এবারের ভ্লগটিতে কিন্তু অনেকগুলো জায়গা কভার করেছি, তাই না টেনে পুরোটা দেখবার অনুরোধ জানাচ্ছি। আগের দিন ইনভারনেসের তুরস্কের রেস্তোরাঁয় ভুরিভোজ করে চলে এসেছিলাম আমাদের আগে থেকে বুক করে রাখা হিল হেভেন বেড অ্যান্ড ব্রেকফাস্ট গেস্ট হাউসে। সকালবেলা গেস্ট হাউসের ড্রয়িং কাম ডাইনিং এর বিশাল ঘরটিতে বসে জানলা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের দিকে চোখ রাখলাম। বিশাল বিশাল সোফা, চেয়ার টেবিল দিয়ে দারুণ সাজানো ঘর। বাইরে বেরিয়ে এলাম, এখানেও বসার ব্যবস্থা আছে, রয়েছে ফ্রি পার্কিং স্পেস। তারপরেই সীমানার বেড়ার ওপারে হাইল্যান্ডের দিগন্ত ছোঁয়া চাষের মাঠ। এখন ফসল কাটা শুরু হয়ে গেছে। ফসল সংগ্রহের পর মাঠে পড়ে আছে হে বেলসের রোলগুলো। ইনভারনেসে ফার্টুস গ্রামে আমরা হিল হেভেন গেস্ট হাউসে আছি। গেস্ট হাউসের ব্যালকনি থেকে অপরূপ ল্যান্ডস্কেপ। স্কটল্যান্ডের রাজধানী, স্কটল্যান্ডের হাইল্যান্ডের রাজধানী হচ্ছে ইনভারনেস। অপরূপ সামনের মিডোজ, দূরে ভেড়ার পালরা গ্রেজিং করছে, ঘাস খাচ্ছে। গেস্ট হাউসের সাজানো বাগান। এই জায়গাটা ইনভারনেসের খুব কাছে, মাত্র কয়েক কিলোমিটার দূরে ব্ল্যাক আইলের মধ্যে ছোট্ট গ্রাম্য শহর ফ্রুটসে। এখানে অবাধে ঘুরে বেড়ায় হরিণ, ওড়ে অস্প্রে। গেস্ট হাউসটি দারুণ, একেবারে ছবির মতো বাংলো বাড়ির ধাঁচে তৈরি। বাড়ির লনে দাঁড়িয়ে ছবি তুললাম। আমাদের গেস্ট হাউস, চারপাশের ভূপ্রকৃতি, সামনের চাষের মাঠ, দূরের ঘন সবুজ পশুচারণ ভূমি, তাতে সাদা বিন্দুর মতো চড়ে বেড়ানো ভেড়ার পাল। দারুণ দৃশ্য। আবার এসে বসলাম ড্রয়িং রুমে। এবার প্রতীক্ষা ব্রেকফাস্টের। দারুণ ব্রেকফাস্ট, কত কিছু দিয়েছে, মনে হয় দুপুর পর্যন্ত আর কিচ্ছু খেতে হবে না। এর দামও ঘরবেড়ার সাথেই ধরা আছে। ধীরে সুস্থে সময় নিয়ে ব্রেকফাস্ট শেষ করলাম তিনজনে। জানলার ধারে বসে ব্রেকফাস্ট করতে করতেই দেখলাম পশুচারণ ভূমিতে চড়ছে একপাল গরু। ঠান্ডার জায়গা বলেই গায়ে লোমের আস্তরণ অনেকটাই পুরু। এবার আমাদের হিল হেভেন থেকে বেরিয়ে পড়ার পালা।
শেষ মুহূর্তের কয়েকটি ছবিতে স্মৃতিকে বন্দি করে বেরিয়ে পড়লাম। আমরা ইনভারনেসের দিকে যাচ্ছি। রাস্তায় ব্রিজের ওপর থেকে দেখলাম লক নেসকে। বেরিয়ে গেলাম ইনভারনেস শহর। রাস্তায় এবার মাঝে মাঝেই পাশে দেখা যাচ্ছে লক নেস। লক নেসের পাশ দিয়ে আমরা যাচ্ছি ইনভারনেস থেকে। লক নেসের ক্যানেল এটা। কোথাও নদীর মতো তো কোথাও দিগন্ত বিস্তৃত লক নেস। খুব সুন্দর হ্রদ। নদীর মতো জলধারাগুলি আসলে ক্যানেল, যা গিয়ে পড়েছে লক নেসে। লক নেসের পাড়ে আমরা ছলাচ্ছল শব্দে জল আছড়ে পড়ছে লক নেসের পাড়ে। রাস্তায় গাড়ি থামিয়ে দিয়েছি। আমাদের মতো আরো অনেকে দাঁড়িয়ে উপভোগ করছেন লক নেসের শ্বাসরুদ্ধকর সৌন্দর্যকে। রাস্তা থেকেই সোজা সিঁড়ি নেমে গেছে লক নেসের ধার পর্যন্ত। 37 কিলোমিটার বা 23 মাইল লম্বা লক নেস, যা যুক্তরাজ্যের অন্যতম গভীর হ্রদ। সর্বোচ্চ গভীরতা 755 ফুট। আশা করেছিলাম গভীর জল থেকে হয়তো মুখ বাড়াবে সারা পৃথিবীর অন্যতম রহস্য লক নেসের প্রাচীনতম বাসিন্দা নেসি, যাকে অনেকে বলেন লক নেসের দানব। কিন্তু আমাদের কাছে, আমাদের বিশ্বাসে নেসি আছে, হারানো পৃথিবীর শেষ প্রতিনিধি। রূপকথার সাথে আমাদের সেতু। নেমে গেছিলাম একদম জল পর্যন্ত। উপভোগ করেছিলাম তরঙ্গায়িত লক নেসকে। কি সৌন্দর্য! আবার আমরা এগিয়ে চললাম। এবার লক নেস বিভিন্ন রূপে আমাদের সামনে ধরা দিল। নেসের পার ধরেই রাস্তা গেছে লক নেসের পাশে আমরা ফোর্ট উইলিয়ামের দিকে যাচ্ছি। এসে পৌঁছালাম উরকুহাট ক্যাসেলের পাশে। এখানে নামা হয়নি, গাড়ি থেকেই দেখে নিলাম ইতিহাস বুকে নিয়ে বেঁচে থাকা ভাঙাচোরা এই দুর্গটিকে। ভাঙাচোরা হলেও লক নেসের পাড়ের এই দুর্গটির প্রাকৃতিক শোভা কিন্তু দুর্দান্ত। দূরে পাহাড়ের সারি, সামনে বিস্তৃত লক নেস। ভাবা যায় না এমন স্থান নির্বাচন। প্রচুর পর্যটক আসেন এখানে। সময় থাকলে অবশ্যই ঘুরে নেবেন এই দুর্গটি। এবার এসে পড়েছি লকির পাশে। মাত্র 16 কিলোমিটার লম্বা এই লকটিও দারুণ সুন্দর। নামযশ লোমন্ড বা নেসের মতো না হলেও লক নেসের দৃশ্য চোখের খিদে মেটায়, মন ভালো করে দেয়। রাস্তার একদম পাশে সামান্য নিচ দিয়ে বয়ে গেছে লকি। বাতাসের জন্য ঢেউ উঠেছে হ্রদের জলে। দুপাশে দুসারি পাহাড়ের মাঝের এই হ্রদের গভীরতা কিন্তু অনেক। ছবির মতো দৃশ্যপট, তাই ছবিও তোলা হলো অনেক। এবার আমরা চলে এসেছি ফোর্ট উইলিয়ামে, বেন নেভিস মাউন্টেন গন্ডোলার প্রবেশদ্বারে। ফোর্ট উইলিয়াম থেকে মাউন্টেন গন্ডোলা কেবল কারে আপনি পৌঁছে যাবেন 650 মিটার উচ্চতার বেন নেভিস বেস ক্যাম্পে। স্কটল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ বেন নেভিসের উচ্চতা 1345 মিটার। বেন নেভিসে আমরা এসছি, বেন নেভিসে আমরা উঠছি। তরতর করে তার বেয়ে আমাদের গন্ডোলা উপর দিকে উঠে চলেছে। যত উঠছি তত চারপাশের দৃশ্যাবলী আমাদের সামনে উন্মুক্ত হয়ে যাচ্ছে। গন্ডোলাতে করে স্কটল্যান্ডের হাইয়েস্ট পিক বেন নেভিসের বেস ক্যাম্পে চলেছি। সামনের কাছে অসংখ্য ঘষা দাগ, কারণ এই গন্ডোলায় করেই মাউন্টেন বাইকারদের সাইকেলগুলিও ওপরে যায়। বাইরে বাইক ঝোলানোর ক্ল্যাম্পও লাগানো আছে। অনেকটা উঠে এসেছি। সাধারণত 12 থেকে 15 মিনিট লাগে নেভিস বেস ক্যাম্পে পৌঁছাতে।
দুপাশে ঘন পাইন জঙ্গলের মধ্যে দিয়ে গন্ডোলার যাত্রাপথ। বেন নেভিসের সবচেয়ে কাছের পাহাড় শ্রেণী এনাচ মোড়ের মাথায় রয়েছে বেন নেভিস বেস ক্যাম্প। অসংখ্য ট্রেক, পর্বতারোহণ, সাইক্লিং রুটের শুরু ও শেষ হয় এখানেই। আমরা ক্রমশ উপরের দিকে উঠছি, অনেকটা উঠে এসছি। বেন নেভিস বেস ক্যাম্প অব্দি আমরা আসবো। এখান থেকে পিছনে ফেলে আসা পথ ও চারপাশের সমতলের দৃশ্য অসাধারণ। নেভিস বেস ক্যাম্প, এখানে আমরা নেমে যাব। উপর থেকে এলাম, এবার এখান থেকে হেঁটে পাহাড়ে উঠতে হবে। যারা হাইকিং করবে তাদের, আমরা তো করবো না হাইকিং, আমরা সময়ের অভাব, এখানে একটুখানি বসে আমরা বেরিয়ে চলে যাব। পরিষ্কার আকাশ পাচ্ছি আজকে আমরা। অবশেষে আমরা উঠে এসেছি বেন নেভিস বেস ক্যাম্পে। এনাচ মোড়ে অবস্থিত এই বেস ক্যাম্পের পাশেই আছে গন্ডোলার অন্তিম স্টেশন, কাফেটেরিয়া এবং দুর্দান্ত প্রাকৃতিক দৃশ্য। প্রচন্ড বাতাস আর হাওয়ার শব্দ খুব স্পষ্ট। সামনে রৌদ্রালোকিত হলদে সবুজ ঘাসে ঢাকা পাহাড়, তার বুক চিরে চলে গেছে ট্রেকিং এর পথগুলি। গন্ডোলা স্টেশনের বাইরে দাঁড়িয়ে প্রকৃতিকে উপভোগ করছিলাম। দেখছিলাম একের পর এক গন্ডোলার ওঠানামা। বেস ক্যাম্পে একটুখানি বাঁধানো চত্বর আছে। রাস্তাগুলো পাথুরে প্রাকৃতিক পথ, কোনো পিচ বা ঢালাই বা ইট কংক্রিটের ছোঁয়া পড়েনি সেখানে। এই রকম রাস্তা দিয়ে 10.5 মাইলের বেশি রাস্তা হাঁটলেই পৌঁছানো যায় বেন নেভিস শৃঙ্গে। আমরা সে চেষ্টা করিনি। এবার এলাম কাফেটেরিয়ায়। রীতিমতো বড় কাফেটেরিয়া। কাফেটেরিয়ার জানলা থেকে বাইরের দৃশ্যটা একবার দেখুন। একটা দারুণ বারান্দাও আছে, সেখানে দাঁড়িয়ে আরো ভালোভাবে দেখা যায় পুরো বেন নেভিস পাহাড় শ্রেণীকে। গরম কফি হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে, সামনে ভ্যালি, দূরের হ্রদ, বেন নেভিস পাহাড় শ্রেণী, আহ, দারুণ এক অনুভূতি। কফিতে চুমুক দিতে দিতে বাইরের প্রকৃতি দেখতে দেখতে অনেকটা সময় পার করে ফেললাম। এবার বেরিয়ে এলাম বাইরে। এখান থেকে নিচের ভ্যালি, লক, ছোট্ট ছোট্ট শহর, গ্রাম, দারুণ এক ছবি। গন্ডোলা করে এবারে ফোর্ট উইলিয়ামের দিকে নেমে গেলাম। নিচেই রয়েছে সাজানো গোছানো দি পাইন মার্টেন কাফে ও বার রেস্তোরাঁ। ফেরার সময় আবার দাঁড়ালাম লক লিনহেতে। লোনেভারেরই আরেক দিকে এই লকটি। আমরা ফোর্ট উইলিয়ামে এসেছি গ্লেনকো যাওয়ার পথে। খুব সুন্দর জায়গা ফোর্ট উইলিয়াম। হালকা তরঙ্গায়িত নীল জল, জলে সাঁতার কাটছে নানা আকারের বোট। এই জায়গাটিও ফোর্ট উইলিয়ামের কাছেই, ফোর্ট উইলিয়াম শহর লাগোয়া। পালতোলা নৌকো, মাঝে মাঝে কাত হয়ে যাচ্ছে। জলের ধারে কিছুটা সময় কাটালাম গল্প আর আড্ডায়।
লক লিনহে যেন জল রঙের ছোঁয়ায় জীবন্ত এক ছবি। এটি কিন্তু আগেরগুলোর মতো মিষ্টি জলের নয়, বরং সামুদ্রিক জলের লবণাক্ত লক। 35 কিলোমিটার দৈর্ঘ্যের এই লকটিতে বেশ কয়েকটি ছোট লকের জল এসে মিশেছে। আকাশে টুকরো মেঘের আনাগোনা, লকের জলে চলছে ইয়োটিং। লক লিনহের পার থেকে যেতে মন একবারেই চাইছিল না। মনে হচ্ছিল ভেসে পড়ি নীল জলের ঢেউয়ে। লকের জলে বাতাসের জন্য চলমান নৌকার জন্য ঢেউ তৈরি হচ্ছে, আর সেই ঢেউয়ে দোলা খাচ্ছে নোঙর করা ছোট বড় জলযানগুলি। বেরিয়ে পড়লাম লক লিনহের পার থেকে আগামী গন্তব্যে। এবার যাব গ্লেনকোতে। কো নদীর রেখা ধরে চলে একসময় পৌঁছেও গেলাম। পৌঁছানোর পর দেখলাম পর্যটক ও দর্শনার্থীদের সামনে গ্লেনকোকে উপস্থাপিত করা হয়েছে দারুণভাবে। দেখতে গেলাম প্রাচীন গ্লেনকো গ্রামের একটি সংরক্ষিত ও পুনর্নির্মিত বাড়ি। ইতিহাস যেখানে গল্প বলে, এই সেই গ্লেনকো গ্রাম। যে গ্রামে ম্যাকডোনাল্ড অফ গ্লেনকো গোষ্ঠীর 38 জনকে নির্মমভাবে হত্যা করেছিল উইলিয়াম দ্য থার্ডের সৈন্যবাহিনী। যে সেনাদের আশ্রয় ও খাদ্য দিয়ে অতিথি হিসাবে প্রায় 2 সপ্তাহ রক্ষা করেছিল ওই গোষ্ঠী। ইতিহাসের পাতায় এখনো লেখা আছে দি ম্যাসাকার অফ গ্লেনকো, 1692 এই মর্মস্পর্শী বিশ্বাসঘাতকতার কথা। চারপাশে পাহাড়ের মাঝে এক ফালি সমতল উপত্যকায় এই গ্লেনকো গ্রাম। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, পাথরের বাড়ি, খড়ের চাল, চালের উপর মশের আস্তরণ, ভিতরে বাঁশের কঞ্চির পার্টিশন, দেখবার মতো গঠনশৈলী। আবার চললাম এডিনবার্গের পথে, কিন্তু থামতে থামতে চললাম। গ্লেনকোর অসাধারণ ভূপ্রকৃতি আমাদের থামতে বাধ্য করছিল। পাহাড়ের সারি আমাদের অর্ধবৃত্তাকারে ঘিরে ধরেছে। সমতল উপত্যকা গিয়ে মিশেছে পাহাড়ের পায়ের কাছে, আর সবুজ উপত্যকার বুক চিরে চলে গেছে কালো পিচের পথ। আমরা আজকাল নিয়ে যাচ্ছি অপূর্ব সুন্দর ঝর্ণা। আমরা আবার দাঁড়ালাম। এবার রাস্তার পাশ দিয়ে নেমে এসেছে একটা ছোট্ট ঝর্ণা। সামনেই তৈরি করেছে আরো ছোট্ট এক ঝোড়া। দেখতে এতটাই সুন্দর যে না দাঁড়িয়ে আর পারলাম না। আবার সেই দুরন্ত প্রকৃতি, আবার দাঁড়িয়ে পড়লাম। আমাদের মতোই আরো অনেক পর্যটক একইভাবে দাঁড়িয়ে পড়ছেন, প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করছেন। গ্লেনকো ভ্যালি আমরা ক্রস করছি। এখন বিকেল 5টা বাজে। বিকেল গড়াচ্ছে, ক্রমশ আলো কমে আসছে গ্লেনকো ভ্যালিতে।
শেষ বেলার অস্তগামী সূর্যের আলোয় আমরা উপভোগ করছি স্কটল্যান্ডের হাইল্যান্ড অঞ্চলের অপরিসীম সৌন্দর্যকে। মেঘের দল এখন পাহাড় চূড়ায়, পাহাড়ের মাথা ছুঁয়ে চলছে তাদের ওড়াওড়ি। বাতাসের মাধ্যমে তাদের গল্প চলছে স্মৃতির পাতা হাতড়ানো। মেঘ আর সূর্যের লুকোচুরির মধ্যেই চলছে আমাদের ছবি তোলা। বহুদিন পরে স্মৃতির পাতা উল্টাতে যা সাহায্য করবে। এবারে থামা দ্য রিয়েল ফুড ক্যাফেতে। রাস্তার গুরুত্বপূর্ণ প্রতিটি জায়গাতেই এদের শাখা রয়েছে, আর রয়েছে টয়লেট ও চেঞ্জিং রুমের ব্যবস্থা। এখানেই এবার খাবো। প্রচুর স্ন্যাক্স ও কফি দিয়ে পেটের আগুন নিভানো হলো। খাবার খুবই সুস্বাদু। পেট ভরিয়ে আবার যাত্রা শুরু। ফিরে এলাম সেই ব্রিটানিয়া হোটেলে। রাত্রে ওদের বুফেতে ডিনার সারলাম। পরের দিন সকালেই বেরিয়ে পড়লাম বাসে করে ওয়াটারলু প্লেস, সেখান থেকে ম্যাজেস্টিক ট্যুর বাসে করে যাব ফোর্থ ব্রিজে। এসে পৌঁছেছি ফোর্থ ব্রিজে। সামনে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ফোর্থ ব্রিজ। এক অদ্ভুত দর্শন, বিরল কারিগরি পরিকল্পনার ফল এই সেতু। দূরে আরো দুটি ব্রিজ দেখা যাচ্ছে, ওগুলোর ওপর দিয়ে গাড়ি চলে। এই হলো ফোর্থ জেটি। এখান থেকেই শুরু হবে আমাদের ক্রুজে করে ফোর্থ নদী ভ্রমণ। ব্রিজগুলিকে দেখব আরো কাছ থেকে। মূল এবং পুরনো ফোর্থ ব্রিজ, এর ওপর দিয়ে এখনো ট্রেন চলে। ফোর্থ জেটিতে আমাদের ক্রুজ এসে দাঁড়িয়েছে। লাইন করে পর্যটকরা উঠছেন, এবার আমরাও ক্রুজে উঠব। ব্রিজের ওপর দিয়ে ঝমঝম করে ট্রেন চলে গেল। আমাদের ক্রুজের নাম ফোর্থ বেলি। দারুণ সুন্দর সাজানো ক্রুজ। ক্রুজ এবার ছেড়ে দিয়েছে, সবাই নদীর শোভা দেখতে ব্যস্ত। প্রথমে আমরা চললাম সেই ঐতিহাসিক ফোর্থ ব্রিজের দিকে। 8094 ফিট বা 2467 মিটার দীর্ঘ এই ব্রিজটি দক্ষিণ কুইন্স ফেরি ও উত্তর কুইন্স ফেরি গ্রাম দুটিকে রেলপথ দিয়ে জুড়ে দিয়েছে। 1890 সালে এই সেতুটি খুলে দেওয়া হয়। অনেকে একে ফোর্থ রেল ব্রিজ বলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচুর আক্রমণ সংঘটিত হয়েছিল এই ব্রিজের ওপর। দু 2007 সাল থেকে ব্রিজটির সম্পূর্ণ রক্ষণাবেক্ষণের কাজ আবার শুরু হয়েছিল, আর তাই এখন ব্রিজের লৌহ কাঠামো জুড়ে অসংখ্য লোহার বিমের যাতায়াত। ব্রিজটি কর্মক্ষম রাখতে ইঞ্জিনিয়ারদের প্রয়াস। Since 1890, it was always the tradition to toss a small coin out of the train window as you pass over this island. Children have grown up on both shores. This island also operated as a state prison. সামনেই ইঞ্চকম দ্বীপদুর্গ। ছোট্ট এই দুর্গের যুদ্ধের ইতিহাস কিন্তু বেশ দীর্ঘ। He was advancing his troops throughout Scotland. He was aiming for Stirling Castle. He already had Tantallon Castle at Dublin. বোটে রেকর্ড করা বর্ণনা বাজছে
ঘড়ির কাঁটা ও বর্ণনার সাথে তাল মিলিয়ে চলছে আমাদের ক্রুজ। পিছনে জলের রেখা এঁকে আমাদের ক্রুজ দ্রুত গতিতে এগোচ্ছে। তরঙ্গায়িত ফার্থ অফ ফোর্থের জল তোলপাড় করে আমাদের জলবিহার চলছে। আমাদের বোটের আর হাওয়ার আওয়াজের জন্য কোনো শব্দই আর কানে ঢুকছে না। সামনে দাঁড়িয়ে আছে এক বিশালাকায় অয়েল ট্যাঙ্কার। এবার একটু দিক পরিবর্তন করে আমরা চলে এলাম অপর পাড়ের কাছাকাছি। ল্যান্ডের কাছ দিয়ে যাচ্ছি। ইঞ্চকম্প আইল্যান্ডের ক্যাথিড্রালের পাশ দিয়ে এসে বোটের মুখ আবার ঘুরে গেল। এবার সেই লাইট হাউসটার দিকে। একটা লাইট হাউসের বার্ষিক ইনকাম 80 মিলিয়ন পাউন্ড, ভাবা যায়? ক্রমশ লাইট হাউসটা কাছে এগিয়ে আসছে। চারদিকে বিস্তৃত ফার্থ অফ ফোর্থের মাঝে একাকী নিঃসঙ্গ বাতিঘর। দূরের দ্বীপ আর কখনো কাছে কখনো দূরে। আমরা নৌকায় ভেসে ভেসে ঢেউয়ের দোলা খেতে খেতে সেগুলোর সৌন্দর্য উপভোগ করছি। দূরে ভাঙা দুর্গ, দ্বীপ, জলের মধ্যে মাথা তুলে থাকা পাথর, সবাই কত ইতিহাসের সাক্ষী। সামনে এক ফ্রেমে পরপর তিনটি সেতু, তিনটি আলাদা শতাব্দীতে তৈরি। কি অদ্ভুত, তাই না? আমরা ফোর্থ রেল ব্রিজের একদম কাছে। এবার তার তলা দিয়ে বেরিয়ে যাব। জানেন কি, সারাদিন এই পুরনো ব্রিজের উপর দিয়ে 150 থেকে 200টি ট্রেন যাতায়াত করে।
এবার চলেছি ফোর্থ রোড ব্রিজগুলির দিকে। এর শেষেরটি দিয়ে আমরা লক লোমন্ডে গিয়েছিলাম। চ্যানেলে যুক্তরাজ্য ভ্রমণের ৫ম পর্বে সেই ছবি রয়েছে। দীর্ঘতম সেই সেতুটির নিচে থেকে দেখা সৌন্দর্য একেবারে অন্যরকম। এবার তৃতীয় সেতু পেরিয়ে এসে উল্টো দিক থেকে 3টি সেতুকে এক ফ্রেমে বন্দী করলাম। ফিরে চললাম। একটা একটা করে ব্রিজের নিচ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি জেটির দিকে। দূর থেকে বোঝা না গেলেও সেতুগুলির মধ্যে দূরত্ব বেশ অনেকটাই। এবার জলে দেখলাম শিল মাছ। এদের বলা হয় ইঞ্চকম শিল। গ্রে এবং কমন শিলদের কলোনি আছে ইঞ্চকম দ্বীপে, তাই এদের অমন অদ্ভুত নাম। পাড়ে নেমে দেখলাম শিলের স্ট্যাচু, মোমেন্টো কালেকশন সেন্টার। এবার আবার ব্রিটানিয়া হোটেলে ফিরে রাত্রিতে বুফে ডিনার। এই পর্বের শেষ এখানেই। এরপরে গিয়েছিলাম লেক ডিস্ট্রিক্টে। সেই ভ্রমণের গল্প নিয়ে আমাদের যুক্তরাজ্য ভ্রমণের 8ম তথা শেষ পর্ব আসছে খুব শীঘ্রই। স্টোরি ইন স্টিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আগের পর্বগুলি দেখে নেবার জন্য অনুরোধ করছি। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আমাদেরও ভালো লাগবে। ভালো থাকুন, ভালো করুন।